আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভয়.নেট ইউটিউব চ্যানেল থেকে আর্চেরাইন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের 19তম এপিসোডে। আমাদের আজকের এপিসোডটি আমরা সাজিয়েছি একটু ছোট করে এবং আপনাদের জন্য একটু আলাদা করে সাজিয়েছি। এই এপিসোডে যে ঘটনাটি আমরা প্লে করব বা যে ঘটনাটি আমরা আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটি পাঠিয়েছেন স্নিগ্ধা নামের একজন আপু। ঘটনাটি আসলে শেয়ার করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে। আপনারাও যদি আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে দয়া করে কষ্ট করে একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voy.net@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক হ্যান্ডেলার হচ্ছে www.facebook.com/bhoybotnet। যদি আপনারা ইনস্টাগ্রামেও আমাদের সাথে কানেক্টেড থাকতে চান দেন আওয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলার ইজ instagram.com/bhoydotnet। আজকে যে ঘটনাটি আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করছি, স্নিগ্ধাপুর ঘটনাটি, এই ঘটনাটি উনি 3টি ডিভিশনে লিখেছেন এবং ঘটনাটি মোটামুটি ভালো ইন্টারেস্টিং, যেখানে আসলে এমন কিছু জিনিসপত্র ছিল যেমন আপনি চিন্তা করতে পারেন একটা জিনিস যে আপনার যদি কাকা বা হচ্ছে আপনার বাবা বা পরিবারের যে কোনো সদস্য যখন ঘুমাচ্ছেন ওই মুহূর্তে যদি আপনার জানালাতে তারা কেউ এসে ডাক দেন, কেমন ফিল করবেন আপনি? বিভিন্ন মানুষের জীবনে বাস্তব বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আসলে আমরা দেখে থাকি। যে অভিজ্ঞতাগুলি যখন আমরা শুনি তখন হয়তো খুব বেশি একটা ভয়ানক লাগে না, কিন্তু আপনি একবার সেই জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন। লাইক আপনার রুমটা খুবই পরিচিত, আপনার রাতের বেলা আপনি রুমের মধ্যে ঘুমাচ্ছেন বা হচ্ছে আপনি মোবাইল চালাচ্ছেন, এনিথিং আপনার যেটা ভালো লাগছে আপনি সেটা করছেন, এবং এই মুহূর্তে আপনি দেখেন আপনার রুমের মধ্যে যদি কোনো গিটার থাকে বা কোনো অডিও ডিভাইস থাকে, দেখেন কোনো একটা ব্লুটুথ সাউন্ড বক্স বা হচ্ছে অডিও ডিভাইস অথবা গিটার, ওটা হঠাৎ করে একটা টুং করে সাউন্ড করে উঠলো বা অডিও ডিভাইসটা কি করলো অটোমেটিকলি টার্ন অন হয়ে গেল, আপনার কেমন লাগবে? আপনি এই মোমেন্টে যখন ভয়টা পাবেন বা যে ভয়টা যখন আপনি তখন পাবেন, এই ভয়টাকে আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? যদি ভয় না পেয়ে থাকেন তারপরেও জানান আমাদেরকে যে না আমরা এই জিনিসগুলি ভয় পাই না, বা যদি ভয় পেয়ে থাকেন তাহলে সেটাও আপনি আমাদের সাথে শেয়ার করুন যে হ্যাঁ ভয় পেয়েছি। বা বাস্তব বিভিন্ন ধরনের অভিজ্ঞতা মানুষের হতে পারে। বারান্দায় রাত্রেবেলা বসে আছে অনেকে, কেউ হয়তো বা স্মোকিং করছে, কেউ বারান্দায় বৃষ্টির একটা সুন্দর সময় উপভোগ করছে। এমন টাইমে যদি আপনি বারান্দায় কোনো শ্যাডো দেখতে পারেন বা আপনার সামনে মনে হলো যে বারান্দার যে গ্রিল, সেই গ্রিলের বাহিরে দিয়ে কোনো একটা শ্যাডো পড়ে যাচ্ছে, কেমন ফিল হবে আপনার? বা রাতের বেলা যখন আপনি ওয়াশরুমে গেলেন, আয়নাটায় নিজেকেই দেখছেন কিন্তু আপনার চেহারাটা একটু অন্যরকম মনে হচ্ছে, বা আপনি হাসছেন না বাট আয়নাতে আপনার চেহারাটা মোটামুটি হাসি। এই এক্সপিরিয়েন্সগুলি আসলে প্রতিটা মানুষের জীবনে কখনো না কখনো ছোটখাটো এক্সপিরিয়েন্স আসলে ঘটে থাকে, যেগুলি আমরা আসলে খুব বেশি একটা পাত্তা দিয়ে থাকি না, কিন্তু আসলে যখন চিন্তা করি যে এই জিনিসগুলি কি ছিল তখন আসলে আমরা কোনো উত্তর আর খুঁজে পাই না। এছাড়াও বিভিন্ন টাইপের মানুষ আমরা দুনিয়াতে বসবাস করি, বাংলাদেশে অনেক ধরনের মানুষ আমরা থাকি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন টাইপের প্রফেশনের মানুষ আমরা থাকি। আমি যদি আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা কখনো কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা, বা জিনে আপনার কতটুকু বিশ্বাস, বা ঘটনা বিভিন্ন ধরনের ঘটনা যেগুলি হয় ওগুলোতে আপনার কতটুকু বিশ্বাস? ট্রাস্ট মি, অনেক মানুষ আমাকে বলেছে, আমি অনেকেই প্রশ্নটা করেছি পার্সোনালি, তো অনেকে আমাকে বলেছে যে নো উই ডোন্ট বিলিভ অলওয়েজ, এগুলোতে আমাদের কোনো বিশ্বাস নাই। বাট সত্যি কথা বলি, যখন কোনো একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন বা যে কোনো একটা জায়গায় আপনি আছেন, এমন কোনো একটা জায়গায় যেখানে এই ধরনের কাজ করা হয়, যেমন কোনো হুজুর বলতে পারবে যে রুকিয়া করে, রাক্কি ওনারা বলতে পারবে, হিন্দু ধর্মের তান্ত্রিক যারা বাবারা আছে ওনারা বলতে পারবে, সাধু সন্ন্যাসীরা, বা খ্রিস্টান ধর্মের যে ফাদার বা পাদ্রীরা আছে ওনারাও বলতে পারবে যে আমাদের কাছে এমন কেস অহরহ আসে, অহরহ। এমন হুজুরের সাথে আমার কথা হয়েছিল, যিনি আমাকে বললেন একদিন, আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে হুজুর আপনি তো একজন রাকি, তো আপনি তো অনেক কেসই মনে হয় হ্যান্ডেল করেন, তো মানুষের বিশ্বাস কতটুকু এটার উপরে? উনি বলে দেখো ভাই,
তুমি যখন একটা লিসনার হিসেবে বা নর্মাল একটা পার্সন হিসেবে তাদের কাছে যাবা, কেউই তোমাকে সঠিক তথ্য তেমন ভাবে দিবে না। কারণ এই ঘটনাগুলি এমন যে তুমি যদি এই ঘটনাগুলি কাউকে বলো, তখন তারা বিশ্বাস না করলে তোমার নিজেকে পাগল মনে হবে বা তারা তোমাকে পাগল বলবে। কিন্তু এই যে আমরা যারা আছি, আমরা যারা এই লাইনে কাজ করি, আমাদের কাছে এসে ওনারা বলে কি যে হুজুর আমি আসলে কাউকে বলতে পারি না, আমি কাউকে বোঝাতে পারি না, আমি কাউকে বিলিভ করাতে পারি না। সো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্টফুল যে আমাদের দেশের মানুষজনের এই বিষয়টা নিয়ে যে একটা অ্যাওয়ারনেস আছে, এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে খুব বেশি একটা নেই। বাট আপনি চিন্তা করে দেখবেন আপনার আশেপাশে যত মানুষ আছে, আপনি কাউকে একবার জিজ্ঞেস করে দেখুন 5-6 জনকে যে তোমরা এটা বিশ্বাস করো কিনা, কখনো কালো জাদু দেখেছো কিনা, কখনো কোনো জিনের উপস্থিতি টের পেয়েছো কিনা। আপনার ঘরেও রাত্রেবেলা যখন আপনি ঘুমান তখনও কিন্তু টুকটাক বিভিন্ন টাইপের শব্দ কিন্তু হতে পারে। এটা সবার ঘরেই হয়, জিন সবার কাছেই থাকে। ইভেন আমাদের জন্মগত ভাবেও কিন্তু আমাদের সাথে জিন অ্যাসাইন করা, ওটাকে বলা হয় কারিন জিন। তো আমি একদিনের ঘটনা, আমার নিজের লাইফের ঘটনা বলি। আমি একদিন রাত্রেবেলা মোটামুটি 3টা থেকে 4টা হবে, আমি আমার রুমে সবসময় একাই থাকি। মাই রুম ইজ মাই স্টুডিও অলসো। তো আমার এখানেই সবকিছু সেট আপ করা। তা আমি একদিন রাত্রেবেলা উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে যখন ফিরে আসি তখন আমি দেখলাম রুমের ভেতরে ডিম লাইটের মধ্যে দেখতে পেলাম যে আমার বিছানার মশারির ভেতরে আমি নিজেই শুয়ে আছি। অ্যান্ড আই ওয়াজ স্মাইলিং লুকিং এট মাই সেলফ। নিজেকে দেখেই হাসছিলাম আমি। যখন আমি ব্যাপারটা উপলব্ধি করতে পারলাম, তখন আমি আমার পরিচিত হুজুরের যেই কথোপকথন আমার সাথে হয় মাঝে মাঝে, আমি ওনাদের নির্দেশনা মতো আমি কি করলাম, রুম থেকে একটু বের হলাম। বের হয়ে আবার রুমে ঢোকার সময় বললাম কি যে আসসালামু আলাইকুম, যদি এখানে কেউ ইনহিউম্যান বা অন্য কেউ থেকে থাকেন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। এই বিষয়গুলি যখন আমি বলে ঘরের ভেতরে যখন আবারও প্রবেশ করি, তখন আসলে বিশ্বাস করুন আমি কিছু দেখতে পাইনি। তো এই জিনিসটাকে আমি কি বলবো বা আপনারা কি বলবেন? এটা কি আমার কোনো মনের ভুল, আপনার কোনো মনের ভুল, নাকি ইটস এ টোটালি সাইকোলজিক্যাল ফ্যাক্ট? এখন এরকম সমস্যার সাথে ভৌতিক সমস্যা হোক বা যা কিছু হোক, সেটার সাথে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, উইচ ইজ এ সাইকোলজিক্যাল টার্ম, মেন্টাল ইলনেস, বা অনেকে বলে যে একজন আরেকজনের মতো আচরণ করে, দ্যাট ইজ ডিআইটি, মানে স্প্লিট পার্সোনালিটি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার নামে পরিচিত, যেটা নর্মালি আমাদের অনেকের মধ্যে এই জিনিসটা থাকে। বা বিভিন্ন ধরনের রোগ বালাই, মেন্টাল ডিসঅর্ডার্স লাইক স্কিজোফ্রেনিয়া, এপিলেপসিস, সিজার্স, এই টাইপের জিনিসগুলোর জন্য মানুষ জিনিসগুলোকে আসলে খুব বেশি একটা পাত্তা দেয় না। আমাদের দেশের বর্তমান অবস্থায় শারীরিক যে হেলথ, এটার থেকে মানসিক হেলথকে আমরা অনেক ছোট করে দেখি। আসলে যে কোনো কিছু হচ্ছে ভালো লাগছে না, সবাই বলে কি ঘুরে আসো, এখান থেকে ঘুরে আসো, একটু ঘুমাও, ভালো লাগবে। বাট হোয়াট অ্যাবাউট আওয়ার সাইকোলজিক্যাল কন্ডিশন হুইচ উই আর ফেসিং? আমাদের কেমন লাগছে? নোবডি আস্ক, কেউ জিজ্ঞেস করে না, এভরিবডি জাস্ট গিভ সাজেশনস। বাট আমাদের মাঝে মাঝে সাজেশন দরকার হয় না, উই নিড প্রফেশনাল হেল্পস। এর মানে আবার এটা বলছি না সব প্রবলেমই সাইকোলজিক্যাল, আবার এটাও বলছি না সব প্রবলেমই প্যারানরমাল। যাই হোক প্রিয় লিসনার্স, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে অনেক কথাই বললাম। কখনো তো আপনাদের সাথে এরকম ভাবে আমার কথা বলা হয়ে ওঠেনি। আমি আরজে রেইন বলছি ভয়.net ইউটিউব চ্যানেল থেকে। চলুন আমরা চলে যাব আজকের ঘটনার দিকে। যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ভালুকা থেকে স্নিগ্ধা নামের একজন আপু, ভালুকা ময়মনসিংহ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনার দিকে যাওয়া যাক। এর আগে বলে দেই, আপনারা যদি আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে। সিম্পলি আওয়ার ইমেল অ্যাড্রেস ইজ bhoy.net@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে BHOYDOTNET@gmail.com। চলুন চলে যাব আমাদের ঘটনায়। বলছেন স্নিগ্ধা আপু, আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেটি ঘটেছিল আরো অনেক বছর আগে, ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে। সেখানে আমার নানা বাড়ি। আর ঘটনাগুলো আমার আম্মুর সঙ্গে ঘটেছিল, আম্মুর মুখ থেকেই শোনা। আমি সেভাবেই লিখছি। ঘটনা 1। আমার আম্মুর বয়স তখন 10 থেকে 12 বছর হবে। তখন বাংলাদেশে সবার ঘরে টেলিভিশন ছিল না। দেখা যেত একটা গ্রামে বা পাড়ায় হাতে কোনো 2-4 জনের ঘরেই টেলিভিশন থাকতো। সে যাই হোক, আমার আম্মুদের বাড়িতে টেলিভিশন ছিল, তাই আশেপাশে বাড়ির সবাই আসতো টেলিভিশন দেখতে, বিশেষ করে ছবি দেখতে। যখন আলিফ লায়লা অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় ছিল। তো একদিন রাতে আম্মু বাথরুমে যাবে, তাই আমার ছোট মামাকে সঙ্গে করে নিয়ে যায়।
আগের সময় বাথরুমগুলো বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় এবং রাত হওয়ার জন্য আম্মু মামাকে সঙ্গে নেয় বাহিরে পাহারা দেওয়ার জন্য। আম্মু এদিকে হেরিকেন জ্বালিয়ে ভেতরে যায়। ওই সময় আবার আলিফ লায়লা অনুষ্ঠান শুরু হবে, তাই পাড়ার সব ছেলে পেলে দল বেঁধে আসছিল আম্মুর বাড়িতে। মামা তখন তাদের সঙ্গে গিয়ে বসে পড়ে টেলিভিশন দেখতে। ওইদিকে আম্মু একা বাথরুমে ছিল। মামার মনেই ছিল না। আম্মু যখন বাথরুম শেষ করে বাহিরে বেরিয়ে আসবেন, তখনই শুনতে পায় অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ। শব্দটা শুনে আম্মু অনেক অবাক হন আর ভয়ও পেয়ে যান। যখন আম্মু ভেতর থেকে মামাকে ডাকেন, কিন্তু মামার কোনো সাড়া শব্দ উনি পেলেন না। আম্মু তখন অনেক ভয় পেয়ে যান। ঠিক তখনই অনেকগুলো ঢিল আম্মুর সামনে পড়তে থাকে, কিন্তু কোনো ঢিলে আম্মুর শরীরে যেন লাগে না, বরং আশেপাশে পড়ে যায়। আম্মু ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে চলে যান এবং অজ্ঞান হয়ে যান। সেদিন সারা রাত আম্মুর জ্বর থাকে। পরের দিন আম্মু নানাকে সব খুলে বলে। নানা আম্মুকে এটা কোথাও যেতে মানা করেন আর হালকা কিছু ঝাড় ফুঁক দেয়। আমার নানা ছিলেন 1971 সালের একজন সফল বীর মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত সুদর্শন এবং সাহসী একজন ব্যক্তি। প্রিয় লিসনার্স, আমি এই ঘটনার এই প্লেসে আপনাদেরকে একটু স্টপ করতে চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, শুরুতে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম ভৌতিক বিষয় সম্পর্কে, জাস্ট ইম্যাজিন ওয়ান থিং, আপনি গ্রামে গেছেন, ওয়াশরুমে গেলেন এবং যখন বের হলেন তখন আপনি শুনতে পেলেন আপনার আশেপাশে ঘোড়া, গরু বা যে কোনো কিছু একটা ঘোড়ের খুবই খুবই লাউড একটা সাউন্ড। তো এই সাউন্ডটা শোনার পরে, যেখানে কোনো ঘোড়া শরীর নেই, এত রাতের বেলা কোনো গরুও নেই, এই সাউন্ডটা শোনার পরে আপনার অনুভূতিটা কেমন হবে? আমি এরকমও জানি, আমার নিজের গ্রামের বাড়িতে বার্চার ছিল একটা অনেক বড়। আমি রাত বিরাতে সেখান দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতাম। ছোটবেলায় আমি অনেক গ্রাম পাবো ছিলাম। এখন যদিও খুব বেশি একটা যাওয়া হয় না, মডার্নাইজেশন হয়ে গেছে অনেক। এখন গ্রামের বিল্ডিং গুলির আগের মতো মাটির তো নেই, বিল্ডিং হয়ে গেছে আর কি। আমি যখন বাসঝাড়ের ভেতর দিয়ে যেতাম তখন অনেক সময় আমি ভেড়ার লোমের গন্ধ পেতাম প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের গ্রামে কেউ ভেড়া পালতো না। শুধু এতটুকুই না, যখন আমি যাচ্ছি, শীতকাল হলে একটা কথা ছিল যে কুয়াশা পড়বে, ওপর থেকে কুয়াশার পানি পড়বে টপ করে গাছের পাতাতে জমে। অত্যন্ত গরমের দিনেও আমার নির্দিষ্ট একটা জায়গাতে যাওয়ার সময় আমার গায়ে সবসময় পানি পড়তো এবং আমি খুব বাজে স্মেল পেতাম ওই জায়গা থেকে। আমি যখন এই বিষয়গুলি আমার কাজিনদের সাথে শেয়ার করি যারা সেখানেই থাকেন, ওনারা বলেন যে এখানে মাথা কাটা নামের একজন ব্যক্তি ঘুরে বেড়ায়। অনেকে নাকি দেখেছে যে একটা মানুষ হাঁটছে, তার গলায় কোনো মাথা নেই, মাথার জায়গায় আছে একটা মোমবাতি জ্বলছে। এরকম ইতিহাস বিভিন্ন টাইপের গ্রামের। আমার সবসময় ভালো লাগে গ্রামের যে মুরব্বী ব্যক্তি বা বুজুর্গ যে ব্যক্তিরা আছেন, ওনাদের কাছ থেকে ঘটনা শুনে আমার সব থেকে বেশি ভালো লাগে। আই ডোন্ট নো যে ঘটনাগুলিতে ভয় কতটুকু থাকে, বাট গ্রামের যে আরবান লেজেন্ড বা ফোকলোর যে জিনিসগুলো, এই জিনিসগুলো ওনারা খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেন। তবে আশা করবো যে কোনো বয়স্ক ব্যক্তি যারা আমাদেরকে শুনছেন, অবশ্যই ইউ আর ওয়েলকাম টু সেন্ড আস ইউর স্টোরিজ। Please, our email address is bhoydot@gmail.com, which is bhoydot@gmail.com. তো স্নিগ্ধাপুর ঘটনায় আবার ফেরত আসা যাক। ঘটনা 2। আমাদের নানাবাড়ির উঠোনে একটি বিশাল বড়ই গাছ ছিল। একদিন আম্মু রাতে ঘুম ভেঙে যায় এবং পানি খাওয়ার জন্য আম্মু বারান্দায় আসেন। তখন দেখতে পান তাদেরই এক প্রতিবেশী কয়েকটি ছাগল বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোছনা রাত থাকায় ছাগলগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ছাগলগুলো আকারে বেশ বড় ছিল আর আম্মুর দিকেই তাকিয়েছিল। হঠাৎ ছাগলগুলো বড়ি খাওয়া শুরু করলে আম্মুর রাগ হয় ওই প্রতিবেশীর উপরে যে এত রাতে ছাগলগুলোকে বেঁধে না রেখে ছেড়ে দিয়েছে আর এখন অন্যের গাছের বড়ই খাচ্ছে। আম্মু ছাগলগুলোকে তাড়াতে যাবে ভেবে যেই না দরজা খুলে বাহিরে গেলেন, অমনি নানা আম্মুর হাত ধরে ঘরে নিয়ে আসলেন। নানা কিভাবে যেন ঘুম ভেঙে যায় আর তখন আম্মুকে না দেখতে পেয়ে বারান্দায় চলে যান। নানা কেন আম্মুকে ছাগল তাড়াতে না দিয়ে ঘরের ভেতর নিয়ে আসলেন জিজ্ঞেস করলে নানা বলেন, অসময়ে সব দেখা জিনিস সত্যি হয় না, কিছু ছলনাও থাকে। আম্মু তখন কিছুই বুঝতে পারেন না নানার কথা, কিন্তু নানার কথা মতো উনি ঘুমিয়ে পড়েন।
পরের দিন সকালে আম্মু আর নানা ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন যে মাঝরাতেও তাদের ছাগল বাহিরে কেন থাকে। তখন প্রতিবেশী উত্তর দেয় যে তাদের ছাগল কাল রাতে বাধাই ছিল এবং এখনো বাধাই আছে। আম্মু আর নানা তখন দেখে ছাগলগুলো আসলেই বাধা। তাহলে কাল রাতে ওই ছাগলগুলো কি ছিল? অন্য কারো ছাগল ছিল না, কারণ কাল রাতে যে ছাগলগুলো ছিল মানে রাম ছাগল, আর এই রাম ছাগলটা শুধুমাত্র এই একটা বাড়িতেই ছিল। আম্মু তখন অনেক ভয় পেয়ে যান। যদি কাল রাতে নানা এসে আম্মুকে ঘরে না নিত তাহলে কি হতো? এই প্রশ্নটা স্নিগ্ধা আপু আমাদের কাছে রেখে দিয়েছেন এবং এর পরনে চলে গেছে আমরা থার্ড স্টোরির দিকে। চলুন শুনে আসা যাক। আম্মু তখন কলেজে পড়ে। আমার আম্মুর একজন কাকা ছিলেন, সম্পর্কে কাকা হলো তিনি ছিলেন বন্ধুর মতো। বয়স আম্মুর থেকে খুব বেশি বড়ও ছিলেন না। একদিন রাতে আম্মুর ঘুম ভেঙে যায় ওই কাকার ডাকে। আম্মু ঘুম থেকে উঠে দেখতে পান ওই কাকা জানালার বাহিরে দাঁড়িয়ে আছেন। আম্মু খুব অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাকা আপনি এই সময় রাতে এখানে একা কি করছেন? কাকা উত্তর দেয়, তোর সঙ্গে অনেক জরুরি কথা আছে, জলদি বাহিরে আয়। আম্মু তখন মনে কিছুটা সন্দেহ প্রবণ হয়ে ওঠেন, এভাবে মাঝরাতে বাহিরে কেন যেতে বলবেন? আম্মু তখন জানে যে সে বাহিরে যাবেন না, যা বলার এভাবেই বলুক। তাহলে সকালে আম্মু গিয়ে শুনে আসবে যদি কাকা না বলে এখন কিছু। কিন্তু কাকা কোনোভাবেই মানছেন না, আম্মুকে বাহিরেই যেতে বলছেন। এক পর্যায়ে আম্মুর কাকার ব্যবহারে অনেক সন্দেহ হয়, তাই আম্মু পাশের ঘরে আমার নানার কাছে চলে যান। নানাকে ডেকে তুলে সবকিছু বলেন যে কাকে এসেছে, এত রাতে আমাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। নানার আর বুঝতে বাকি রইল না যে কাকার রূপ ধরে কি এসেছিল। নানা তখন একটি লাঠি আর সিগারেট জ্বালিয়ে আম্মুকে নিয়ে ওই কাকার বাড়িতে গিয়ে দেখেন কাকা তখন বেঘোরে ঘুমোচ্ছেন। নানা কাকাকে ডাক দিয়ে তোরা জিজ্ঞেস করেন, তুই এত রাতে আমার মেয়েকে কি কারণে ডাকতে গিয়েছিলে আর বাহিরে কেন যেতে বলেছিলি? কাকা তো অবাক। উনি বললেন, আমি এত রাতে কেন যাব? আমি তো ঘরেই ঘুমাচ্ছিলাম। কাকার স্ত্রীও ঘটনাটা ভেরিফাই করলেন এবং বললেন যে হ্যাঁ, কাকা রাত্রেবেলা ঘরেই ঘুমাচ্ছিলেন। তখন বিষয়টা বুঝতে পেরে আম্মু কে নিয়ে সেই জায়গা থেকে আমার নানা চলে আসেন, আর পরদিন একজন ভালো কবিরাজ এটা বাড়ি বন্ধ করিয়ে দেন। পূর্বের ইতিহাস ঘেটে জানা যায় যে আমার নানা বাড়ি যে জায়গায় ছিল সেখানে আগে একটি হিন্দু পরিবার বাস করত, আর সেখানে নিয়মিত শয়তানের পূজা করত। তারা আসলে ছিল স্যাটানিস্ট। আমার নানা দাদা নাকি ছিলেন জমিদার, আর নানার ফুপুরা নাকি একদিন রাতে ওই হিন্দু বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে হিন্দুরা অপমান করে তাড়িয়ে দেয়। তখন আমার নানার দাদা এক রাতে ওই বাড়ি সহ পুকুর জায়গা জমি কিনে নেন আর তাদের বাড়ি ছাড়া করে ফেলেন। এরপর থেকে সবাই ওই বাড়িতে থাকতো, আমার নানারা। কিন্তু এখানে থাকা শয়তানগুলো আমার নানা সহ নানার পরিবারের সবাইকে নানাভাবে ক্ষতি করেছে, ক্ষতি করতে চেয়েছে, কিন্তু কোনো কারণে সবসময় ক্ষতি করতে পারেনি। এগুলো ছিল শুধু আমার আম্মুর সঙ্গে ঘটা কিছু ঘটনা, আরো অনেক ঘটনা ছিল আমার নানা আর আমার দুই মামার সঙ্গেও। সেগুলো পরে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা আমাদের হচ্ছে না। বিশ্বাস করবেন কিনা জানি না, 2025-এ এসেও বহু পুরাতন ঘটনার রেশ সম্পূর্ণভাবে কাটেনি। আমাদের নানা বাড়িতে এখনো কিছু নতুন কেউ এসে রাতে থাকে, তাহলে প্রথম রাতে তার সঙ্গেও কিছু ছিল না, কিছু অস্বাভাবিক ঘটে। আমি কিছুদিন আগে আমার জামাই সহ আমার বাড়িতে প্রথমবারের মতো বেড়াতে যাই, আর রাতে এক রাত থেকেছিলাম। রাতে আমার জামাই নাকি ঘুমাতে পারেনি, তার বুকের উপর কি যেন বেশ ভারী হয়ে বসেছিল, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বোবায় ধরলে যেমনটা হয় আর কি। আমার মামাতো বোন তার জামাই নিয়ে যখন এসেছিল প্রথমবার, তখন তার জামাইয়ের সঙ্গে নাকি এমন একই অনুভূতি হয়েছিল, কিন্তু এখন আর হয় না। যদিও আর কিছুদিনের মধ্যে পুরোনো বাড়িটা ভেঙে ফেলা হবে, কারণ নতুন বাড়ির কাজ চলছে এখানে। কিন্তু পার্সোনালি আমার মনে হয় ওই বাড়ি আর এই জায়গাটার অভিশাপ কখনোই শেষ হবে না। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রেইন ভাই আপনাকে পড়ে শোনানোর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্নিগ্ধা আপু, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা ভবিষ্যতে আপনার ঘটনাগুলি পেয়ে যাব। আমরা আসলে আমাদের এপিসোডটি আজকে আর লম্বা করছি না। আজকে দিনটা আমি আপনাদের সাথে অনেক 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 কথা বললাম, যে কারণে আমি রিয়েলি সরি যদি আপনাদের ভালো লেগে না থাকে। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের সকলের সুস্থতা কামনা করি এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আরেকবার বলে দিয়ে আমি আর্যরিন আজ বিদায় নিচ্ছি। আওয়ার ইমেল অ্যাড্রেস ইজ
bhoy.net@gmail.com, which is BHOYDOTNET@gmail.com। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন 19তম এপিসোড থেকে। RJ Rain signing off. আসসালামু আলাইকুম।